ইডি কাউকে ধরবে না, ধরা বারণ। কি উচ্চ বংশ, পরিষ্কার বোঝা যাচ্ছে 29টা আসন মমতা ব্যানার্জির। এটা নীতিশ কুমারের যদি ঝামেলা হয়, লোক বলছে, আমি বলছি না, লোক বলছে। হ্যাঁ মোদিজি, লোক বলছে, আমি জানি না। এখানে হেডিংটা কি বললাম? তিলোত্তমা আমরা কথা দিচ্ছি সেটিং বন্ধ করবই। তিলোত্তমা খুনিদের শাস্তি করছে, এরা দর্শকের শাস্তি করছে, সেটিংয়ের শাস্তি করছে। খুব মজার, ইন্টারেস্টিং। আমার মনে হয় এই যে জনগণ আছে, আম জনতা, এই যে মহিলা বাহিনী, প্রমীলা বাহিনী, ইডির অফিসকে ঘিরে রাখা উচিত, ওদের নাও খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমি মনে করি, আমি ভুল বলছি কিনা যাই না। ইডি তার দায়িত্ব যদি পালন না করে, সিবিআই তার দায়িত্ব যদি পালন না করে, না খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আইন হাতিয়ে তোলা যাবে না, না খাওয়াটা ডিস্টার্ব করা যাবে, প্রতিবাদ করা যাবে। ইডি সিবিআই আমাদের ট্যাক্সের টাকায় খায়, ভাত খায় আমাদের ট্যাক্সের টাকা। ফগলুমি করতে দেবো না, ফগলুমিটা। বিনীত গোয়েল বারবার ছুটছেন নবান্নে, কি পরিস্থিতি পড়লো? ডিসি সেন্ট্রাল ইন্দিরা ম্যাডাম বারবার প্রেস কনফারেন্স করছে, কি লুকোচ্ছে, কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? মা গো, ভাবনা কিসের? আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরাও প্রতিবাদ করতে জানি। সেই কবেকার গান। আমি জন্মানোর পর দেখেছি এই গানটা অনুযায়ী বাঙালিরা জেগে উঠলো কবে? অনেক পরে। এখন আমার 52 বছর বয়স, দেখছি জেগে উঠেছে, এইটুকু ভালো লাগছে আর কি। আর পুলিশের ভূমিকা বলছেন, ওই কেউ কেউ বলছে স্কটল্যান্ড ইয়ার্ড, কেউ কেউ বলছে চিতপুর ইয়ার্ড, ঠিক ঠিকানা নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, চারিদিকে সব অসুস্থ হয়ে যাচ্ছে। টালা থানার ওসি অসুস্থ, কে ফরেন্সিক করেছে অসুস্থ, আর কারা সব দেখছি অসুস্থ। একদিকে সব অসুস্থ আর একদিকে সব পদত্যাগ। চারিদিকে বলছে পদত্যাগ করুন, বলছে মুখ্যমন্ত্রী তুমি পদত্যাগ করুন, আবার মুখ্যমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন। আবার ওই পাপ্পু আছে না, কি নাম, ওই আমাদের রাহুল গান্ধী, সে আবার কাকে বলছে, সবাই পদত্যাগ করে দেবে চারিদিকে। আর পুলিশের ভূমিকা বলছেন অসাধারণ। এত ভালো পুলিশের ভূমিকা আমি একদিনও দেখিনি। পুলিশ অনেক দায়িত্বশীল। আরে বিনীত গোয়েলকে ডাক্তারি জুনিয়র চিকিৎসকরা একটা স্মারকলিপি জমা দিয়েছে লালবাজারে গিয়ে, বলছে আপনার পদত্যাগ চাই। তাই নাকি? আচ্ছা, তার নয়। তিনি ভদ্রভাবে রিসিভ করলেন, করে আবার প্রেসের কাছে ওইটাকে আবার ছবি তোলাচ্ছে, এই দেখুন আমার পদত্যাগ চেয়েছেন। আবার শুভেন্দু অধিকারী বিধানসভাতে বলছে মুখ্যমন্ত্রী আপনার পদত্যাগ, সামনাসামনি। এইটা কিন্তু আগে দেখিনি। বিনীত গোয়েল যে লাঠিচার্জ করে দেয়নি, এটা বিরাট অ্যাচিভমেন্ট। তার পদত্যাগ চাইছে, সে সুন্দর করে হাসছে। পুলিশ অত্যন্ত দায়িত্বশীল এখন। এত সমীহ করে পুলিশকে চলতে দেখিনি আমরা। কামদুনিতে দেখিনি, হাঁসকারিতে দেখিনি, পার্কস্ট্রিটে দেখিনি, গাইঘাটা দেখিনি, বরুণ বিশ্বাসে দেখিনি, রেজাউর রহমানে দেখিনি, মীর আমিনুল ইসলামে দেখিনি আমরা কোথাও। আমরা মালদাতে দেখিনি, কোচবিহারে উলঙ্গ করে দৌড় কাছে দেখিনি। আমরা এখন দেখছি এটা ভালো পুলিশ। তাহলে নীতি পুলিশ এখন, তাহলে পুলিশদের সর্বোচ্চ ভারত্ব এখন দেখছি। আপনি বলছেন কালত্ব, এটাই পুলিশের সর্বোচ্চ ভারত্ব। বাংলার পুলিশ, অনুপ্রাণিত পুলিশ, দুটি শব্দ আছে আমাদের বাংলায়, যেটা নিয়ে চারিদিকে ম করছে। একটা হচ্ছে অনুপ্রেরণা। এখন অনুপ্রেরণা ইকুয়াল টু খিস্তি। আর একটা হচ্ছে চটি, মানে চটি বলে না, চটি চাঁটা, মানে ওই কি নচি কেতা চটি চাটা সব যেন এক হয়ে গেছে। এই চটির বৃহত্ব, চটির মাহাত্ম, অনুপ্রেরণার মাহাত্ম, শুভনন্দনের মাহাত্ম, এইরকম কিছু শব্দ ভাণ্ডার তৈরি হয়েছে। আমি পরিষ্কার বলছি, আমি ওই ডিআইএফে এফআইআর একটা ধর্ণামঞ্চ দেখতে পাচ্ছি সামনে। এখানে লিখেছে, তিলোত্তমা তুমি ভয় পেও না তিলোত্তমা, আমরা সেটিং করতে দেবো না। এটা বলেছে, খুব ইন্টারেস্টিং। মাইক আওয়াজ শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, সেটিং করতে দেব না। সুকান্ত মজুমদার বলছে 356 হবে না, রাষ্ট্রপতি শাসন আমরা জিতবো তো লড়ে জিতবো। আবার শুভেন্দু বলছে রাষ্ট্রপতি শাসন চাই। আবার ওই কি নাম, ওই সাহেল লাহিড়া বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আরে মুখ্যমন্ত্রী পদত্যাগ ধরুন করে ফেলল। আর এইদিকে সুকান্ত মজুমদার বলছে না না, রাষ্ট্রপতি শাসন জারি হবে না, আমরা গণতান্ত্রিক সরকারকে ফেলবো না। তাহলে মুখ্যমন্ত্রী কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী মহৎ, কী সৎ, কী অসাধারণ না, মানে একদম এত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হতে পারে না।
তার বিরুদ্ধে একটাও কেচ্ছা নেই, একটাও কেলেঙ্কারি নেই। তিনি এলে তিলোত্তমার মতো ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা একটা হবে না। এটা কি মনে করা হচ্ছে নাকি? তাই একদম তিলোত্তমা হবে না, বাংলা মম করবে, আনন্দে সব সুখে ভাতে থাকবে। আচ্ছা, পাগলামি তো সীমা থাকা চাইছে নাকি অ্যাকচুয়ালি? ওই ধনঞ্জয়ের মতো ওই সঞ্জয় রায় ফাঁসি হলে সব ভালো হয়ে যাবে? আচ্ছা ধরুন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেল, আরও দু একটা অরঞ্জয়, ধনঞ্জয়, সঞ্জয়, লঞ্জয়, ধনঞ্জয়, 4-5টা ধরলো, ফাঁসি হয়ে গেল, ফাঁসি চাই হয়ে গেল, তাহলে কি সব শুধু যাবে? তাহলে কি এই যে প্রতিদিন 90টা করে ধর্ষণ হয় দেশে, রেজিস্টার ধর্ষণ 90টা, আর শত শত আনরেজিস্টার ধর্ষণ এবং খুন, ভালো হয়ে যাবে? এটা তো একটা সংস্কৃতি। রেপ করব, খুন করব এবং শাস্তিহীনতার অন্ধকালিতে পালাবো। রেপ করব, খুন করব আর শাস্তিহীনতার অন্ধকালিতে পালাবো। নাহলে এতগুলো তত্ত্বলাপট কেউ করে জানে কিচ্ছু হবে না। এই হঠাৎ করে হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা হয়ে যাবে, এটা তো ভাবিনি। আরে মাননীয় এই প্রথম দায়িত্বশীল কথাবার্তা বলেছে, ধর্ষণ হবার পরেই একদম বলেছে অপরাধীর শাস্তি চাই, ফাঁসি চাই। কোনোদিন মুখ্যমন্ত্রী বলেনি, পার্ক স্ট্রিটেও বলেনি, হাঁসখালিতেও বলেনি, কামদুনিতে বলেনি। বিশাল পদোদয়, স্যালুট জানাতে হবে মুখ্যমন্ত্রীকে। এই প্রথম বলেছে কোনো রেয়াত করব না, সিআইডিকে বলছি 1 সপ্তাহের মধ্যে শাস্তি দিতে হবে, কাউকে ছেড়ে কথা বলবো না। আমার চোখে জল আসছে, দিদির চোখে জল এসেছে। তারপর সিবিআই এলো, হাইকোর্ট দিল, সিবিআইকে দিল। এবার সিবিআই কিচ্ছু করছে না, তথ্য লোপাট। সিবিআই বলবে আমি কি করব? আমি যাচ্ছি, দেখছি, ঝালমুড়ি খাচ্ছি, যাচ্ছি, দেখছি, দেখছি প্রমাণ লোপাট, ঝালমুড়ি খাচ্ছি, বাড়ি চলে যাচ্ছে। তার বিরুদ্ধে মানে সিবিআইয়ের বিরুদ্ধে বিভিন্ন দপ্তর খেপে গেছে যে কি করছে তারা, কিচ্ছু দেখতে পাচ্ছে না। আচ্ছা যদি দেখতে না পায়, ধরো সিবিআই দেখতে পেলো না যে কে কোথায় খুন হয়েছে, সেটাই ক্লিয়ার না। আমি বলছি সেমিনার রুমে খুন হয়নি, আমি বলছি গেস্ট রুমে খুন হয়েছে, মানে ডাক্তার রুমে। আমি বলছি ওই চেস্ট রুমটা খুন হয়েছে, আমি বলছি অনুমান। মানে তিলোত্তমা কোথায় খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এটাই ক্লিয়ার না। যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে ওখানটায় ধর্ষণ হয়নি, খুন হয়নি, কে বলেছে? এখন এটা ক্লিয়ার নয়। ডেপুটি সুপার ফোন করে 3 রকম কথা বলছে, এই একটু অসুস্থ, বিশাল অসুস্থ, আত্মহত্যা। তো ডেপুটি সুপার তো এখন জেলে থাকার কথা, সে তো কে বলেছে জানা যাচ্ছে তো, সে ঘুরে বেড়াচ্ছে কেন, এখন ঝালমুড়ি খাচ্ছে কেন বলুন? মাননীয়া ডেপুটি সুপার কি এটা বলতে পারে? আপনার যদি ইচ্ছা হয় আসবেন, মানে বাম্মার ইচ্ছা হলে তবে আসবে, বাম্মার ইচ্ছা হয়েছে তাই আসবে। বাম্মার কাছে মেয়ে কত তুচ্ছ লোক, সন্দীপ ঘোষের কাছে মেয়ে বিরাট কিছু, সে মেয়ের নাম পর্যন্ত বলে দেয়। সন্দীপ ঘোষ মেয়ের নাম বলে দেবে, মুখ্যমন্ত্রী মেয়েটার নাম বলে দেবে, বিনীত গোয়েল মেয়েটার নাম বলে দেবে, আর কুণাল সরকার যদি ভুল করে বলে দেয় চলে যাবে। ধরেছিল, জেলে যায়নি, জনগণের আদালতে চলে গেছে, জনগণ আদালত ছিনিয়ে এনেছে। আমি বিস্মিত হয়ে যাচ্ছি, তিলোত্তমা কি কাঁদছে না যে আমাকে নিয়ে কি রাজনীতিটাই হচ্ছে নাকি? শকুনের মাংসভাগের মতো হয়ে যাচ্ছে না তো? আমি কি এখন রাজনীতির বলি? আমার কিন্তু একটা জিনিস ভালো লাগছে জানেন, আমাকে প্রচুর লোক এই টিভিতে যখন বকি, দিনের পর দিন আপনাদের মতো চ্যানেলগুলোতে বকি, কত সহস্র মানুষ বলে যে আপনি তো প্রতিবাদের মুখ, এত তো প্রতিবাদ করেন, যেখানে অপরাধ সেখানে আপনাকে দেখতে পাই। আপনারা বলেছেন না, দেখেছেন না? আমি রক্তাক্ত হয়েছি, আমি ট্রান্সফার হয়েছি, ভয় পাইনি। বাংলার লোকগুলো যেন মরেছিল, সকলে কিন্তু মরেছিল না জানেন তো, আমি বলছি মরেছিল না, ভেতরে ভেতরে জ্বলছিল। সবার হয়তো এত সাহস নেই, এত ঝুঁকি নেওয়ার ক্ষমতা ছিল না। মানুষ যখন গণহারে নেমেছে, ওই প্রতিবাদী মুখগুলো গর্জে উঠেছে। ওরা কিন্তু প্রতিবাদী সর্তা, ওরা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গান, মাগো আমরা প্রতিবাদ করতে জানি, এমন মানুষ কিন্তু বাংলায় আছে। তাদের কি আমি এখন এই বিগত 1 মাস ধরে দেখতে পাচ্ছি, দীর্ঘ যুগ দেখতে পাইনি। হয়তোবা জন্মে দেখেছি ক্রুদ্ধ স্বদেশভূমি, আমি দেখতে পাইনি। কিন্তু তার পাশাপাশি ভণ্ডরাও আছে, অভিনয়ও আছে। মোমবাতির মিছিলে যখন হচ্ছে, মোমবাতিও হাসছে যে একটা ভণ্ড, অঙ্গভঙ্গি করছে, শৌখিনতা করছে। এই স্কুল গেছে, নোটের স্কুল গেছে, ফ্রন্টের স্কুল যাবে না। ওইখানকার জুনিয়র ডাক্তার বেরিয়েছে, এখানকার জুনিয়র ডাক্তার বেরোবে না। আরে আরজি করে জুনিয়র ডাক্তার পাবে তাই। সন্দীপ ঘোষকে যখন ওই মুর্শিদাবাদে ট্রান্সফার করা হয়েছিল, তারপর ট্রান্সফারটা উইথড্র করে নেওয়া হয়, আনন্দ উৎসব করেছিল আরজি করার একাংশের জুনিয়র ডাক্তার। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, মাননীয়াকে যে আপনি ওই জুনিয়র ডাক্তারগুলো লোকেট করুন তো একটু, আর ওরা আনন্দ করছিল, লোকেট করুন তো। শান্তনু সেন যেটা বলেছে
যে টাকা দিলে দাবিদারি করলে কোশ্চেন পেপার পেয়ে যায়, পরীক্ষা পাস করে ফেলে, আর টাকা না দিলে দাবিদারি না করলে শান্তনু সেনের মেয়ে হওয়া যায়, তাকে কালচারাল প্রোগ্রামও ডাকা করে ফেল করে দেবে বছরের বছর। এটা শান্তনু সেন বলেছে। আগে জানতাম বলিনি শান্তনুবাবু, তাহলে চোখের সামনে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনি বলবেন না? না, আপনি অনুপ্রাণিত থাকলে বলা যাবে না। এখন আপনি অনুপ্রেরণা হারিয়েছেন, ওই জন্য বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই জুনিয়র ডাক্তার আরজি করের ওই জুনিয়র ডাক্তার যারা আনন্দ উৎসব করছিল, তারা কি টাকা দিয়ে ঘুষ দিয়ে কোশ্চেন পেপার পেয়েছিল? তাদের কেউ 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 এই তিলোত্তমার ধর্ষণে খুনে যুক্ত আছে, তদন্ত করা দরকার। হ্যাঁ, ওরা ডাক্তার ওরা কি আবার ধোয়া তুলসী পাতা নাকি? কে বলেছে? আরজি করের বৃহৎ অংশের ডাক্তাররা যে চিৎকার করছে, ক্ষুদ্র নয়, বড় অংশ বেশ, সেই ডাক্তাররা সন্দীপ ঘোষের সাথে এতদিন ছিল কি করতেছিল? তদন্ত হবে না? ওই ডাক্তারদের ডাক্তারি পড়াটা বন্ধ হবে না? ওদের রেজিস্ট্রেশন বাতিল হবে না? মৌলিক প্রশ্ন আসুন, মৌলিক প্রশ্ন। ওটা তো পরিষ্কার। নাহলে সন্দীপ ঘোষের মতো লোকের জন্য তাবেদারি করছিল কেন এই লোকগুলো? তিনি কি মহান কাজ করেছেন? তোলাবাজি যেটা করতো তার পার্সেন্টেজ পেত নাকি ওই ডাক্তাররা? তার পার্সেন্টেজ পেত নাকি স্বাস্থ্য দপ্তর? মাননীয়া, তিনি তো মহান কাজ করেছিলেন। 3 নম্বর বউকে, 100 দিনের বাচ্চা সব পেটে লাথি। 3 নম্বর বউ চরিত্রহীন, লম্পট, লোচ্ছা। তাকে এত মোসাহেবি করেছিল কেন? তিনি বলা হচ্ছে আরজি করের বর্জ্য পদার্থ তিনি বাংলাদেশে সাপ্লাই করতেন, মানে ওই জাল ইঞ্জেকশনগুলো, ইউজ ইঞ্জেকশনগুলো বাংলাদেশের লোক মরছিল। তাহলে উনি তো শিশু হত্যা, নারী হত্যার জন্য দায়ী। তো ওকে প্রশ্রয় দিয়েছিল কার? আগে ক্লিয়ার করুন। ডক্টর আক্তার না বললে হবে না? আরে ডক্টর আক্তার এখন বলছে তিলোত্তমার ঘটনা উঠেছে বলে ডক্টর আক্তারকে চ্যানেলে রাখা হচ্ছে, তিনি হাইলাইটেড হচ্ছেন। এই মিস্টার আক্তার, কাজী মাসুম আক্তার শিক্ষার দুর্নীতি নিয়ে বারে বারে বলেছি, শিক্ষকদের পাপ নিয়ে বলেছি, মুখ্যমন্ত্রী সহ সব দপ্তরকে লিখিত করেছি। আমাকে ট্রান্সফার করা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে, আমার সাথে তিলোত্তমার মতো ঘটনা যুক্ত হয়নি। তাই কি অপরাধীদের শাস্তি হবে না? আমরা ন্যায় পাবো না? ডক্টর আক্তারের বক্তব্য আজকে চলছে, মিস্টার আক্তারের বক্তব্য, কাজী মাসুম আক্তারের বক্তব্য চলছে না। মিডিয়া খাচ্ছে না, তিলোত্তমা আছে তাই খাচ্ছে। ভণ্ডামি বন্ধ করুন, শৌখিনতা বন্ধ করুন, অঙ্গভঙ্গি বন্ধ করুন। কোনো শাস্তি হবে না বলে দিচ্ছি পরিষ্কার, যদি বন্ধ না করতে পারেন। এক অংশে বঙ্গের মানুষ যারা জেনুইন কাঁদছে, যারা প্রতিবাদ করছে জেনুইন, হ্যাঁ, তাদের অত মাসুম আক্তারের মতো সাহস নেই, কিন্তু ভেতরের মধ্যে আগুন ছিল, আগুন। সেই আগুনকে আমি দেখেছি, মোমবাতির আগুনের মতো তাদের ভেতরের অন্তরাত্মার আগুন জ্বলছে। সেটাও শত শত, সেটাও হাজার হাজার। মহিলাদেরকে রাত্রি দখল করতে দেখেছি, বুক ভরে গেছে। কেন দেশে প্রতিদিন 90 জন মহিলা নিগৃহীতা মৃত্যুর মুখে পড়বে বলুন তো? কেন? কেন? আর কতকাল? কেন এই বৈশাচিক নিষ্পেষণ চলবে? কেন একটা ফুটের মেয়েকে তুলে ফুটের মধ্যে রেপ করছিল? খবর কাছে নিউজ গতকালকে। কেন সাবির মল্লিককে, এই আমাদের এই দক্ষিণ 24 পরগনার এই বাসন্তীর পরিযায়ী শ্রমিক, হরিয়ানাতে তিনি নাকি গো মাংস রেখেছেন ইত্যাদি অভিযোগ তুলে সন্দেহ, তাকে পিটিয়ে মারা হলো। কেন? গরু পাচার করছে নাকি সন্দেহ করে আরিয়ান বলে একটি হিন্দু ছেলেকে মুসলমান ভেবে পিটিয়ে মেরে দেওয়া হলো। আরিয়ানের মা বাবা বলছে, তাহলে কি মুসলমান হলে পিটিয়ে মেরে দেওয়া যায়? আপনি শুধু ধর্ষণে থাকছেন কেন? আপনি পচনে থাকুন না। এই পচন তো দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, সুরক্ষাকে বিঘ্নিত করবে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করবে। একদিকে সামাজিক পচন, অন্যদিকে রাষ্ট্রীয় পচন করছে। কেন এই অপরাধীকে গ্রেপ্তার করা হবে না, ফাঁসিতে লটকে দেওয়া হবে বলুন? কেউ যদি বেআইনি কাজ করে থাকে তার জন্য আইন আছে, আদালত আছে, জনগণ থাকবে, জনগণ মেরে দেবে আর সে নাচবে। তারপরে তাকে ফুলের মালা দিয়ে জেল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে? হতে পারে। মৌলিক প্রশ্ন করতে শিখুন। আমি পরিষ্কার বলছি মাননীয়াকে এবং নরেন্দ্র মোদীজিকে, তার সিবিআইকে বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই, সত্যি কিছু করে দেখান। অন্তত তিলোত্তমা একটা প্রতীক, একটা এক্সাম্পল, অন্তত একটা ক্ষেত্রে হোক, একটা ক্ষেত্রে। কে? ওই যে ধর্ষণ করেছে, যে খুন করেছে না, যারা ধর্ষণে সাহায্য করেছে, যারা খুনে সাহায্য করেছে, অথবা খুন ধর্ষণ হয়ে যাওয়ার পর অপরাধীদের রক্ষার চেষ্টা করেছে, সকলকে জেল দিতে হবে।
সকলের শাস্তি সুনিশ্চিত করতে হবে, সমস্ত প্রভাবশালীদের শাস্তি করতে হবে। আগে প্রভাবশালী চাই, আগে মাতব্বরের শাস্তি চাই, ওই ধনঞ্জয় সঞ্জয় রায় নয়, মাতব্বর। পারবে? যদি না পারে প্রত্যেকটা আওয়াজ মিটতে হবে। জনরোষ, জনক্রোধ, জনবিপ্লব, জন আওয়াজ, জনসমুদ্র, জনবিক্ষোভ, জনপ্রতিবাদ, গণপ্রতিবাদ, সবটাকে হত্যা করা হবে। বাংলায় বার্তা যাবে নাই নাই নাই, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, কোনো জায়গায় মুক্তি নাই, পাপের অন্ত নাই। আমি রাজনৈতিক কারবারিদের বলছি, অনেক খেলেছেন, অনেক অঙ্ক কষেছেন, একটু সামাজিক পচন দূর করুন। এত 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 প্রমাণ হচ্ছে যে তথ্য লোপাট করছে। কেন মাননীয় বলুন তো, তথ্য লোপাট করবে কেন? আপনার পুলিশ অনেক সহ্য করছে, সেই পুলিশই তো তথ্য লোপাট করেছে। অস্বীকার করতে পারেন? যে জায়গায় খুন হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেখানে জনগণ ঘুরে বেড়াচ্ছে, সেমিনার হল এবং উকিল রয়েছে সেখানে, অভিক দে সম্ভাব্য বলা হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমি পরিষ্কার বলছি, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোককে ওখানে ঢোকানো হয়েছিল ওই দিনই, ওর মা বাবাকে ঢোকানো যায়নি, 3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছে। তাদের ঢুকিয়ে বলা হয়েছে তথ্য লোপাট করতে গেলে বিভিন্ন প্রিন্ট, হাতের ছাপ, গায়ের ছাপ, কাপড়ের ছাপ, যেগুলো দিয়ে আইডেন্টিফিকেশন করা যায়, তদন্ত করা যায়, সমস্তকে মুছে দিতে হবে, হারিয়ে দিতে হবে, ধ্বংস করতে হবে। ফরেন্সিকের যে লোকগুলো ছিল তাদেরকে আগে লকআপে ঢোকানো হোক। তাদের মধ্যে একজন অসুস্থ, তিনি বুঝেছেন পাপ করিয়াছি, তালা থানা বুঝেছে, ওসি পাপ করিয়াছি, এবার মরিব মরিব মরিতেছি, তাই তিনি অসুস্থ হইয়াছেন। তাকে কে নির্দেশ দিয়েছিল? ওই ফরেন্সিক করতে ওই যে অফিসারটা ঢুকেছিলেন তাকে নির্দেশ কে দিয়েছিল? সিবিআই। ওটাকে ধরুন, ওটা ধরে তাকে 5 থেকে 10 বছরের জেল হয়। মানে খুনের ষড়যন্ত্রে, ধর্ষণের ষড়যন্ত্রে যুক্ত থাকলে ভারতীয় দণ্ডবিধিতে 5 থেকে 10 বছরের জেল হয়, বাকিদের যাবজ্জীবন হয়। আমি জনগণকে বলি, যারা প্রতিবাদ প্রতিরোধে মুখর হয়েছে তাদের বলি, আপনারা এই কাজটা করুন যে মাথাগুলোকে যেন ধরা হয়। ওই মগ ডালে বা নিচে ওই সরু ডালের গায়ে যে ঝুলছে তাকে না। না না, মুখ্যমন্ত্রী কিন্তু এখানে পরিষ্কার বলেছিলেন, একটু নজর দিয়ে দেখলে উনি কিন্তু মাথা ধরেই ফেলেছিলেন প্রায়। উনি বলছিলেন আমার কাছে আর কয়েকটা দিন, মানে 7 দিন হলেই আমি এর সমাধান করে দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিবিআই টেক ওভার করে। বহুত না ইনসাফি আছে, বহুত না ইনসাফি আছে। দিদিকে স্কটল্যান্ড ইয়ার্ড হতে দিল না, সবাই তার চটি নিয়ে পড়লো। দিদি কীভাবে স্কটল্যান্ড ইয়ার্ড নিজে হয়ে যেতেন, মানে তিনি তো সবটাই পারেন, তিনি পুলিশের গোয়েন্দা বিভাগের হেড হয়ে যেতে পারবেন, কিন্তু জনগণ ওইটা দেখলো না, তার চটিটা নিয়ে দেখলো, কে তার চটিটা চেটেছে। মাননীয়াকে বলি, মাননীয়া একটু কামদানিটা দেখুন না, মাননীয়া এসব ছাড়া পেয়ে গেছে, বলছে নাকি তথ্য পাওয়া যাচ্ছে না, ওটাও লোপাট। মাননীয়া একটু গাইঘাটাটা দেখবেন, গাইঘাটা সেই বরুণ বিশ্বাস বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নাকি হত্যায় যুক্ত, বলছে অভিযোগ। আর সেই বৌদিগুলো ঘরে ঘরে রেপ করতো, যারা বাম আমলতে শুরু হয়েছে, ঠিক কথা। তো বাম আমলের পাপটা আপনার আমলে এসে পৌঁছলে আপনি ছেড়ে দেবেন? এই বাম আমলে যত পাপ কাউকে শাস্তি দেওয়া যাবে না। আচ্ছা, বামেদের সাথে কী আবার গোপন রহস্য আছে বলুন তো? আপনি বলছেন যে রাম বাম, বলছেন না রাম আর বাম নাকি ভাই ভাই, আবার বামেরা বলছে বিজেমূল, তৃণমূল আর বিজেপি। পাগল, জনগণ খালি ভাবছে কি কিরে ভাই, এ তো বুঝতে পারছি নাই নাই নাই। মাননীয়া আপনি একটু সেই গাইঘাটাতে যে ঘরে ঘরে বৌদিতে যারা রেপ করেছিল ওদের একটু ফাঁসি দিয়ে দিন না, আপনি একটু হাঁসখালিটা যান না, প্রথমে ভালো করে দায়িত্ব সহকারে আপনাদের ওই ছোট ছোট দুষ্টু ভাইরা রেপ করেছিল, তারপরে বেঁচেছিল, তারপরে এমন আনরেজিস্টার, সব আনরেজিস্টার হয়, আনরেজিস্টার শ্মশানে জ্বালিয়ে দিল, জীবন্ত, তখনও মরে নয়। বাপকে বলে বেশি বকবি না, তোর মেয়েকে আমরা নিয়ে যাবো, আমরা দায়িত্ব নিয়ে ধর্ষণ করেছি, এবার দায়িত্ব নিয়ে পুড়িয়ে দেবো। মাননীয়া ওখানে একটু ফাঁসি টাসি হলে হয় না? আচ্ছা মাননীয়া, এই মালদাতে 2টো মেয়েকে উলঙ্গ করে দৌড় কাটিয়েছিল, কারা কারা দৌড় কাটিয়েছিল সব ভিডিওতে দেখা গেছে। মাননীয়া ওদের একটু ফাঁসিটা দিয়ে দিন না মাননীয়া। ওখানে একটু স্কটল্যান্ড ইয়ার্ড তো ওদের কলকাতায় থাকে না, ওটা বঙ্গ ইয়ার্ডকে একটু পাঠিয়ে দিন না, বঙ্গ ইয়ার্ডকে পাঠিয়ে দিন না।
মাননীয়া একটু রুকবানুর রহমানের কাছ থেকে গাঁটটা মেরে রেজাউর রহমানের যে কেসটা হত্যাকাণ্ড, ওই টডি একটু দেখে নিন না মাননীয়া। হ্যাঁ, বাম আমলে হয়েছিল, আপনার আমলে তার শাস্তি হবে না? মানে বাম আমলে যত চুরি, যত চিটিং, যত ছাচ্চুরি সব স্বাগত। আপনি বাম আমলের পাপকে শাস্তি দেবেন না? ভারতের দণ্ডবিধি আইনে কোথায় লেখা আছে একটু বলবেন? ভারতীয় সংবিধানের কোনো নতুন ধারা হয়েছে যে 34 বছরে বাম আমলে যাহা যাহা পাপ হইবে, 12 বছরে তৃণমূল আমলে কোনো পাপকে ধরা যাইবে না? তাই বাম আমলে চুরি ধরা যাবে না, বাম আমলে চোর ধরা যাবে না, বাম আমলে দুর্ঘটনাগুলো তদন্ত হবে না, শুধু মুখে বলা হবে, কাজে হবে না। কি অপূর্ব প্রেম না? এত ভালো লাগে মামেদের, এত ভালোবাসা আপনার মামেদের প্রতি। শতরূপরা দেখতে ভালো বলে তাদেরকে এত বলবেন, এত থাকবেন। শ্রীজয় শতরূপ তো হিরোদের মতো দেখতে, আপনি তো চকচকে চকচকে লোকদের খুব ভালোবাসেন না? চারিদিকে আপনার টালিগঞ্জ। আর দেব বলছে যে চুরির শিক্ষায় চুরির সব টাকা টালিগঞ্জের ঘরে ঘরে। দেব বলেছে যে আমাকে শুধু ধরছে, টালিগঞ্জে প্রচুর লোকের কাছে টাকা আছে। কি উন্নত টালিগঞ্জ না, এগিয়ে টালিগঞ্জ। সব নায়িকাগুলো আপনার সাথে ঘুরছে। কি অদম্য সাহস আপনার মাননীয়া। আপনি এইটা ছেড়ে দিন, হাসকাইটারই এটা নিয়ে প্রচুর লোক ভাবছে, জনগণ ভাবছে রায় জনগণ দেবে। এ রায় আপনাকে দিতে হবে না, জনগণ দেবে, বাংলার জনগণ রায় দেবে। এই তিলোত্তমার রায়টা, তিলোত্তমা তাই চাইছে। আপনি একটু হাঁসখালিটা দেখুন না। বীর আমিরুল ইসলাম গায়ে পেট্রোল দিয়ে মারা গিয়েছিল, ধর্ষণের প্রতিবাদ করেছিল কড়ায়তার আন্ডারে। আমি ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম, কাজী মাসুম আক্তার, এখনও ওদের পাশে আছি। একটা অপরাধীর শাস্তি হয়নি, তখন ক্লোজ করা হয়েছিল পুলিশদেরকে, তাদের পদোন্নতি হয়েছে। মাননীয়া কারো শাস্তি হবে না, বাংলায় শাস্তি দেওয়া নিষিদ্ধ হইয়া আছে। শুধু আপনার বিরুদ্ধে কথা বললে মাঝে মাঝে কাউকে কাউকে ধরে লকাপে ঢুকিয়ে দেবেন। মাননীয়া মনে বড় ব্যথা মাননীয়া। আপনাকে নিয়ে যখন খিল্লি করে, ট্রোল করে, আমার বড্ড দুঃখ হয়। আপনাকে নিয়ে যেন একটা লোক গাল দেয় সারাক্ষণ ধরে, কি একটা লোকের নাম ভুলে যাচ্ছি, সারাক্ষণ গাল দেয়, বড্ড দুঃখ হয়। আপনার বয়স হয়েছে, আপনি ক্লান্ত, আপনি কত বড় বামেদের সরালেন মাননীয়া। আপনি এক জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, এই কল্লোলেরই তিলোত্তমার কাছে। আপনি আপনার দলবল এমন করেছে, বাংলার জনগণ যারা প্রতিবাদী মুখ লুকিয়েছিল তারা রাস্তায় নেমেছে। ধন্যবাদ মাননীয়া, এটা আপনি করিয়েছেন। বাংলার বাঙালিদের কোরামিন দিয়ে জাগিয়ে তুলেছেন আপনি, প্রতিবাদে মুখর করেছেন আপনি। ধন্যবাদ, স্যালুট আপনাকে, ধন্যবাদ। একেবারে একটু জেনে শেষ করব, সেটা হচ্ছে সিবিআই এর ভূমিকা। বারবার আমরা দেখেছি সেই সারদা থেকে এই পর্যন্ত সিবিআই এর ভূমিকা, ইডির ভূমিকা। ইডি গতকাল সারা রাজ্য জুড়ে সন্দীপ ঘনিষ্ঠ যারা আছে তাদের বাড়িতে তল্লাশি করেছে এবং সুব্রত বাবুকে অ্যারেস্ট করেছে। আমি বলছি যে এই যে ইডি সিবিআই এর ট্র্যাক রেকর্ড এ তো কমপ্লিট হচ্ছে না, দিনের পর দিন। সুপ্রিম কোর্টে রায়টা পিছিয়ে গেল আরও 4 দিন। আমি বলছি এভাবে আর কতদিন? দেখুন, ইডিরা একটা কাজ করেছে, ইডি সিবিআইরা। আমাদের যিনি এমপি আছেন, যাকে ওই বলা হয় পিসি ভাইপো বলা হয়, তার নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। আমি জানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, স্যালারিটা জানে, কিন্তু ইডি জানে না। ইডিটা বুঝে নিন কি লেভেল, কি উচ্চ বংশ। আর কালীঘাটের কাকু, তার গলা টেস্ট করতে গিয়ে 2 বছর চলে গেল, অবশ্যই গলার টেস্ট হলো। আর ইডি কাউকে ধরবে না, ধরা বারণ। কি উচ্চ বংশ, পরিষ্কার বোঝা যাচ্ছে 29টা আসন মমতা ব্যানার্জির। এটা নীতিশ কুমারের যদি ঝামেলা হয়, লোক বলছে, আমি বলছি না, লোক বলছে। হ্যাঁ মোদিজি, লোক বলছে, আমি জানি না। এখানে হেডিংটা কি বললাম? তিলোত্তমা আমরা কথা দিচ্ছি, সেটিং বন্ধ করবই। তিলোত্তমা খুনিদের শাস্তি খুঁজছে, এরা দর্শকের শাস্তি খুঁজছে, সেটিংয়ের শাস্তি খুঁজছে। খুব মজার, ইন্টারেস্টিং। আমার মনে হয় এই যে জনগণ আছে, আম জনতা, এই যে মহিলা বাহিনী, প্রমীলা বাহিনী, ইডির অফিসকে ঘিরে রাখা উচিত, ওদের নাও খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আমি মনে করি, আমি ভুল বলছি কিনা যাই না। ইডি তার দায়িত্ব যদি পালন না করে, সিবিআই তার দায়িত্ব যদি পালন না করে, না খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। আইন হাতিয়ে তোলা যাবে না, না খাওয়াটা ডিস্টার্ব করা যাবে, প্রতিবাদ করা যাবে। ইডি সিবিআই আমাদের ট্যাক্সের টাকায় খায়, ভাত খায় আমাদের ট্যাক্সের টাকা। ফগলুমি করতে দেবো না, ফগলুমিটা। আর ইডি সিবিআই ছেড়ে দেখ পালাক, যদি তারা কাজ করতে না দেয়। মোদিজিকে বলছি, অনেক অসম্মান আমাদের সহ্য করতে হবে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার দিকে কেউ আঙুল তুলুক আমি চাই না, আমরা চাই না। আপনি আমাকে শ্রদ্ধা করেন, আমরা চাই না। কিন্তু বাংলার মানুষ ভুল বুঝছে,
বাংলার আত্মা কাঁদছে, বাঙালির জনগণ কাঁদছে। বাঙালির জনগণ এই স্বাধীনতার পর এত প্রবলভাবে সোচ্চার হয়েছে, তাদের আবেগ লক্ষ লক্ষ শত শত অগণিত, তাদেরকে শ্রদ্ধা করুন, তাদের আবেগকে লালন করুন, পালন করুন। অন্তত একটা ক্ষেত্রে ন্যায় দিন, একটা ক্ষেত্রে বলুন জাস্টিস ডিলে হবে না, জাস্টিস ডিনাইড হবে না, জাস্টিস পাবে। কল্লোলিনী তিলোত্তমা এখন কল্লোলিনী তিনি শুধু একটা ব্যক্তি নন, তিনি জাস্টিস পাওয়ার একটা প্রতীক। তাকে জাস্টিস দিলে অজস্র যারা জাস্টিস পায়নি তাদেরও আত্মার হয়তো অবশেষে শান্তি হবে। আপনি শুধু এইটাকে সুনিশ্চিত করুন, যদি না হয় এত হতাশার অন্ধকার গলি দিয়ে এক চরম অরাজকতার রাজ্য তৈরি হবে। মানুষ ক্রুদ্ধ হয়ে আইন হাতে তুলে নেবে। সেই কঠিন অন্ধকার দিন আগত, তৈরি থাকতে হবে তার জন্য। সে দায় মাননীয় আমি দিল্লির বাসরেতকেও বলছি, দায় আপনাদেরই নিতে হবে। ধন্যবাদ।